ভারত এবং বাংলাদেশের মধ্যে যে অদৃশ্য সেতুটি এতদিন তৈরি হয়েছিল সেটি ভেঙে পড়েনি ঠিকই, কিন্তু তার উপর দিয়ে মানুষের চলাচল ইতিহাসে প্রথমবার কতটা কমে গেছে জানেন? 2024 সালের পরিসংখ্যান স্পষ্ট। বাংলাদেশ আজও ভারতের পর্যটক আগমনে দ্বিতীয় স্থানে, কিন্তু এখানে বড় কিন্তু রয়েছে। প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিতীয় স্থানে থাকা বাংলাদেশের ব্যবধান এখন ঐতিহাসিকভাবে সর্বোচ্চ, হিমালয় সমতুল্য। এটাই প্রথমবার যখন 2023-এর তুলনায় বাংলাদেশি পর্যটক 4 লক্ষ কমেছে, আর প্রথম স্থানে থাকা দেশ থেকে ব্যবধান প্রায় বেড়েছে দ্বিগুণ। আর এই সংখ্যাগুলো একটাই গল্প বলছে। কি সেই গল্প? রাজনৈতিক টানাপোড়েনের আগুনে সাধারণ মানুষের যাতায়াতই সবচেয়ে বেশি পুড়েছে। এক্ষেত্রে আমাদের অবস্থানও পরিষ্কার। সাধারণ মানুষ, ডাক্তার দেখাতে যাওয়া রোগী, ছাত্র, ব্যবসায়ী, পর্যটক, তারা কোনো রাজনৈতিক সংঘর্ষের দায় কেন বহন করবে? প্রিয় দর্শক, আজকের আলোচনায় এই সংখ্যার পেছনে সংকেত, তার কূটনৈতিক অভিঘাত এবং ভারত বাংলাদেশের সম্পর্কের বাস্তব রূপ আজকের আলোচনায় প্রাসঙ্গিক প্রসঙ্গ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতা। প্রথম কলকাতায় প্রতিদিনকার মতো আমি সুব্রত এবং আমার সঙ্গে আমাদের ডেপুটি এডিটর, আলোচক, বিশ্লেষক, আমার বন্ধু পরমাশিস খোসরায়। পরমাশিস, তোমাকে প্রথম কলকাতা স্ক্রিনে স্বাগত। পরমাশিস, তুমি শুনলে যে প্রথম এবং দ্বিতীয় স্থানের সঙ্গে যে ব্যবধান, সেই ব্যবধান কিন্তু 4 লক্ষ। যদিও প্রথম এবং দ্বিতীয় স্থান হিসেবে এখনো বাংলাদেশ তার অবস্থান ধরে রেখেছে, কিন্তু সংখ্যার দিক থেকে 4 লক্ষ ব্যবধান হয়েছে, অর্থাৎ দূরত্ব বেড়েছে, কিন্তু স্থান দ্বিতীয় সারিতেই রয়েছে বাংলাদেশ। তুমি সার্বিকভাবে কিভাবে দেখছো? দেখো, বাংলাদেশে 2024-এর 5ই আগস্টের পর যে গণবিক্ষোভ সঞ্চালিত হয়েছিল জুলাই থেকে আগস্ট, তারপর থেকে 14-15 মাস অতিক্রান্ত। বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদেশে এই মুহূর্তে রয়েছেন। সে দেশে ফিরে যাবেন কিনা সেটা সম্পূর্ণ তার সিদ্ধান্তের ব্যাপার। তিনি নিজের সিদ্ধান্তে এসেছেন, ফেরাটাও তার নিজের সিদ্ধান্তের ব্যাপার, ভারতের বিদেশ মন্ত্রক জানিয়ে দিয়েছে। কিন্তু এই গণবিক্ষোভের পরে বাংলাদেশের যে অশান্ত পরিবেশ, অগ্নিগর্ভ পরিস্থিতির পরে এই যে 16 মাস ভারত তার নিজের স্বার্থে পর্যটক আসা বন্ধ করে রেখেছে। তীর্থ ভিসা, মেডিকেল ভিসা, এডুকেশন ভিসা অবশ্য দিয়েছে। কিন্তু আজকে যেটা মূল প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি যে ভারতের মাটিতে বিদেশি পর্যটকদের মধ্যে যারা আসেন, সেটা দ্বিতীয় স্থানে, প্রথম স্থানে মার্কিনীরা, দ্বিতীয় স্থানে বাংলাদেশিরা। যেটা একটা সময় সামান্য হাজার খানেকের মধ্যে ফারাক ছিল, সেটা 4 লক্ষ হয়েছে। এই 4 লক্ষ হওয়ার কারণে ক্ষতিগ্রস্ত কারা হয়েছে? ভারতীয়রা হয়েছে, ভারতীয় বিজনেসম্যানরা হয়েছে, মেডিকেল সেক্টর হয়েছে, হোটেল ব্যবসা হয়েছে। কলকাতার আমরা নিউ মার্কেট, মার্কেট স্ট্রিট, আমি তোমাকে একটু থামাবো। আমাদের কাছে এমন দুজনের মেডিকেল অর্থাৎ চিকিৎসা ব্যবসার সঙ্গে জড়িত এমন দুজন সিনিয়র অফিসিয়ালস এর বক্তব্য আছে, আমরা একটু শুনে নিই, তারপরে আলোচনা করছি। ভিসা যখন নেই তো ওই সংখ্যা তো একদমই নেই। এখন খালি মেডিকেল ভিসা পাওয়া যাচ্ছে, আর মেডিকেল ভিসা এক টাইমে ছিল 10,000 ভিসা একদিনে বেরোতো, এখন মাত্র 1500 হচ্ছে। তো হিউজ যা পেশেন্ট গুলা এখানে আসতে পারছে না। আর আমরা মেডিকেল ট্যুরিজম ইন্ডাস্ট্রি এটার জন্য অনেক আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি। আর এই ট্যুরিজম গুলা বাংলাদেশ থেকে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর আর পাকিস্তানে চলে যাচ্ছে। হিউজ লস ফর আস। একেবারে কিরকম সেটা মানে যদি আপনি অঙ্কের হিসেবে ধরেন গত 16 মাসে কিরকম ক্ষতি হয়েছে? প্রবলি দ্য ইন্ডাস্ট্রি ইজ $9 বিলিয়ন। এটা 64% বাংলাদেশ থেকে আসে। তো এখন তাদের ফুটফল, আমি যে বললাম 10,000 জায়গাতে 1,500, আপনি গণে নিতে পারেন কি আমাদের কত লস হচ্ছে। অবশ্যই ইম্প্যাক্ট পড়েছে। আমি যদি গত জুলাইয়ের কথা বলি, তার আগে যদি আমাদের কাছে যে পেশেন্ট, আমার সিকে বিড়লা, সিএমআরআই, মণিপাল আদার্স হসপিটাল, মেডিকা, আমাদের যে পিয়ারলেস হসপিটাল, যারা আমরা ইন্টারন্যাশনাল পেশেন্টস নিয়ে ডিল করি, তাদের কাছে একটা হিউজ নাম্বারের গ্যাপ এসেছে। বাট আফটার দ্যাট প্রবলেম অর দ্যাট পার্টিকুলার প্রবলেম টাইমে, যেটা আমাদের বাংলাদেশে হয়েছিল, সেই প্রবলেমের টাইমে যে পেশেন্টটা আমরা হারিয়েছিলাম, সেই জিনিসটা ওভারকাম করেছে আমরা লাস্ট কোয়ার্টারে। পরমাশিস, তুমি শুনলে দুজন, একজন মণিপাল এবং আরেকজন বিড়লা হাসপাতালের দুজন সিনিয়র অফিসিয়ালস, তারা বললেন যে কি পরিমাণ স্বাস্থ্য খাতে কি পরিমাণ ব্যাড ইম্প্যাক্ট পড়েছে শুধুমাত্র বাংলাদেশি পর্যটকেরা না আসায়। দেখো, মেডিকেল ভিসা তো আগের তুলনায় অনেক সহজ হয়েছে, সেটা একজন ভারতীয় এই মেডিকেল সংশ্লিষ্ট এক কর্মকর্তা উনি বললেন যে আগের তুলনায়, যেহেতু আয়ুষ পোর্টাল দিয়ে আসছেন, আগের তুলনায় মানে এই স্লটে
কিছুটা স্বাভাবিক হয়েছে, কিন্তু তার আগের স্লটে অবস্থা কিন্তু খুবই করুণ ছিল এবং সেটা কিন্তু সামগ্রিকভাবে একটি ইম্প্যাক্ট পড়েছে। তো সব মিলিয়ে তুমি বলো এবার তোমার অবজারভেশন কি, কারণ তুমি নিজে দেখো, এটা তো ঘটনা বাংলাদেশের এই পরিস্থিতির পরে, মানে পর্যটক ভিসা দিয়ে একটা রাশ টানা হয়েছিল এবং আমরা নিজেরা গিয়ে দেখেছি সীমান্ত অঞ্চলগুলোতে, সীমান্তবর্তী এরিয়া, বেনাপোল, পেট্রাপোল, আমাদের বসিরহাট, আমরা হিলি সীমান্ত, এইসব জায়গাগুলো সীমান্তেও কিন্তু খাখা করছে। এই যে পর্যটক আসা যাওয়াকে নিয়ে কেন্দ্র করে যে মানুষের যে রুটি রুজি, সেটা একেবারে শূন্যতায় চলে গেছে, কম বেশি বলা যায় 1%। 100%-এর জায়গায় 1% আছে। তো স্বাভাবিকভাবে বাংলাদেশের এই ঘটনার পরিপ্রেক্ষিতে ভারতের উত্তর পূর্বাঞ্চলের রাজ্যগুলো, সীমান্ত অঞ্চলগুলো এবং কলকাতা মহানগরী, তুমি কলকাতা মহানগরী বলবো, আমি টাটা মেমোরিয়াল মুম্বাই মহারাষ্ট্রে বলবো, দক্ষিণ ভারতের মেডিকেল সেক্টর বলবো, টোটাল জায়গায় কিন্তু একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস মারাত্মক ভাবে হয়েছে। তো এটা এই সমীক্ষাটা দেখতে একেবারে স্পষ্ট যে এই পরিবেশ, বাংলাদেশের এই পরিবেশ তৈরি হওয়ার কারণে ভারত সরকার কিছু রাশ টেনেছে। সেই রাশ টানার ফলে বাংলাদেশিরা যেমন আসতে পারছেন না, সেই সংখ্যাটা এরকম পরিস্থিতি চলতে থাকলে 4 লক্ষ তো 40 লক্ষও হতে পারে। কিন্তু তাতে দুদেশের অর্থনীতি এবং বাংলাদেশের সাধারণ মানুষও ডিপ্রাইভ হবে। ঢাকা থেকে কলকাতার যে দূরত্ব, রেলপথে, সড়ক পথে বা যদি বিমানে করে আসে, সেটা কি যুক্তরাজ্যে বা মার্কিন দেশে গিয়ে চিকিৎসা করা সম্ভব? সাধারণ মানুষের কথা তো ভাবতে হবে। এই যে ফারাক, এই যে প্রেক্ষাপট, এটা তো করে বাস্তবচিত। সেই জায়গায় দাঁড়িয়ে ভারত সরকারও সদর্থক যে ভূমিকা তলায় তলায় নিচ্ছে, আমি তলায় তলায় বলবো না, একেবারে সরাসরি সব ব্যাপারেই যেটা পজিটিভ থিঙ্কিং দেখাচ্ছে, সেটা যে সীমান্ত নিরাপত্তার আলোচনা, নিরাপত্তার ক্ষেত্রে, দুদেশের বাণিজ্যের ক্ষেত্রে, বাণিজ্য বিষয় তো অলরেডি শুরু করে দেওয়া হয়েছে যতদূর জানি আমি। তো সব ক্ষেত্রে আলোচনা চলছে, আর এবং দেশের তরফ থেকেই বলে দেওয়া হয়েছে শেখ হাসিনা ইস্যু ভারত বা বাংলাদেশের বাণিজ্যিক, অর্থনৈতিক, শিক্ষা, সংস্কৃতি, মেডিকেল, পারস্পরিক, ঐতিহাসিক সম্পর্কে কোনো চাপ পড়বে না। ঐতিহাসিক সম্পর্কে তো চাপ পড়বে না, আগামী 16ই ডিসেম্বর আমরা দেখবো। একদমই। তুমি জানো যে সম্প্রতি কলকাতায় এসেছিলেন ভারতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রিয়াজ হামিদুল্লাহ, এবং তিনি কিন্তু পরিষ্কার বলেছেন, সাংবাদিকদের প্রশ্নের উত্তরে উনি বলেছেন যে গত 10 মাসে ভারত এবং বাংলাদেশের বাণিজ্য কিন্তু বিগত বছরের তুলনায় 12% বেড়েছে। খুব একটা পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়েছে ভারত এবং বাংলাদেশের বাণিজ্যিক সম্পর্কের ক্ষেত্রে। এটা কিন্তু ওনার পক্ষ থেকে সেটি উনি যদিও বলেছেন যে একটি সর্বভারতীয় গণমাধ্যমকে কোট করে উনি বলেছেন, কিন্তু এটা তো সত্যিকার অর্থে যে গণমাধ্যম, ভারতের গণমাধ্যম সেটা দায়িত্বশীল জায়গা থেকে এটা প্রচার করেছে, এই তো গেল উনি বলেছেন। এবং একই সঙ্গে যেমন মেডিকেল সেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং অন্যদিকে আর কি বিষয়ে সরাসরি ইম্প্যাক্ট পড়েছে এবং ক্ষতিগ্রস্ত হয়েছে সে বিষয়ে আমার করা একটি বিশেষ প্রতিবেদন আপনাদেরকে দেখাবো, এবং প্রতিবেদন দেখে আবার আমরা আলোচনায় ফিরবো। চলুন প্রতিবেদনটি আগে দেখে নিই। আপনি কি জানেন 2024 সালে কলকাতায় বিদেশি পর্যটক বেড়েছে 15%, কিন্তু ঠিক একই সময়ে বাংলাদেশি পর্যটক কমেছে প্রায় 4 লাখ। হ্যাঁ, যে দেশ থেকে বছরের পর বছর লাখে লাখে মানুষ কলকাতায় আসতেন চিকিৎসা, কেনাকাটা, বেড়ানো, দার্জিলিং, সিকিম, শান্তিনিকেতন, আজ সেই বাংলাদেশ থেকেই পর্যটক আসা প্রায় বন্ধ হতে বসেছে। কেন এমন হলো? কেন কলকাতার হাসপাতাল, হোটেল, দোকান, ট্যুর অপারেটররা বলছেন বাংলাদেশি পর্যটক নেই বললেই চলে? এই পুরো ঘটনা শুধু সংখ্যার গল্প নয়, বরং এটা দুই দেশের মানুষের সম্পর্ক, রাজনীতি, ভিসা এবং আস্থার গল্প। আজ আপনাদের সেই গল্পই শোনাবো ধাপে ধাপে, যা শুনলে আপনিও চমকে উঠবেন। আসুন সংখ্যা দিয়ে আজকের গল্পটা বুঝে নেবার চেষ্টা করি। 2023 সাল ভারত ভ্রমণে এসেছিলেন 21,20,000 বাংলাদেশি পর্যটক। 2024 সাল সেই সংখ্যা কমে দাঁড়ায় 17,50,000-এ। মানে কি, 1 বছরে 4 লাখ মানুষ কমে গেল। হাসপাতালের ডেটা কি বলছে? আগে যেখানে 150 জন রোগী আসতেন, সেখানে আসছেন মাত্র 15 জন। ট্যুর অপারেটররা বলছেন 100 জন এলে এখন আসছেন 2 থেকে 3 জন। আর এমন পতন হঠাৎ হয় না, এর পেছনে আছে কয়েকটা শক্তিশালী ঘটনা। আমরা আর সেই সব ঘটনা এক এক করে আপনাদের সামনে তুলে ধরছি। এই গল্পের শুরুই হয়েছিল একটি রাজনৈতিক ঝড় দিয়ে 2024 সালের জুলাই আগস্ট থেকে, যখন
বাংলাদেশে বড় রাজনৈতিক পালাবদল ঘটলো। ঢাকা কলকাতা ফ্লাইট কমতে শুরু করলো, ভিসা সিস্টেমও ধীর হয়ে গেল, আর দুই দেশের সম্পর্কের উপর একটা হিম শীতল পর্দা নেমে এলো। যেখানে আগে পর্যটক ভিসা পাওয়া খুবই সহজ ছিল, আজ সেটা কঠিনতম চ্যালেঞ্জ। বলা হয় ভারত সরকার সাধারণ বাংলাদেশি ভিসা বন্ধই করে রেখেছে, আর এই ভিসার কারণেই পর্যটকদের লাইফ লাইন ভেঙে পড়েছে। আপনি ভাবুন, 100 জন বাংলাদেশি পর্যটক যেখানে আসতেন সেখানে মাত্র আসছেন 2 থেকে 3 জন। কেন? কারণ বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা এখন একেবারেই বন্ধ। অনেকে আবেদনই করতে পারছেন না, আর অনেকে আবেদন করছেন না, আর যারা পাচ্ছেন তারা শুধুমাত্র চিকিৎসার জন্য পাচ্ছেন। আর কিছু সংখ্যক রয়েছে বিজনেস ভিসা এবং কিছু সংখ্যক রয়েছে স্টুডেন্ট ভিসা। আরো একটি ধাপ আপনাদের কাছে না বললেই নয়, সেটি হচ্ছে কলকাতার প্রাইভেট হাসপাতালগুলোর মধ্যে এক নীরব ক্রাইসিস চলছে। নীরব কান্না শুরু হয়েছে সেখানে। কলকাতা শুধু পর্যটকদের জায়গায় নয়, সেটা সবাই জানেন। এটা বাংলাদেশিদের জন্য একটি দ্বিতীয় বাড়িও বলা চলে। হাসপাতালে, হোটেলে, বাজারে সব জায়গায় বাংলাদেশি পর্যটকদের নজর কাড়া উপস্থিতি ছিল। কিন্তু এখন পেয়ারলেস হাসপাতালে যেখানে 150 জন রোগী আসতেন গড়ে রোজ, সেখানে এখন আসছেন 10 থেকে 15 জন। একইভাবে আর.এন. টাগোরে রোগীর সংখ্যা 3/4 কমে গেছে। মণিপাল, চারনাক হাসপাতালেও একই অবস্থা। বাংলাদেশি রোগী নেই বললেই চলে। বলতে দ্বিধা নেই, এই মেডিকেল ট্যুরিজমই ছিল কলকাতার বিগেস্ট ইকোনমিক বুস্ট। আজ সেটাই কার্যত ভেঙে পড়েছে বা পড়ছে। এটা অবশ্যই সব মহল থেকেই বলবে যে পশ্চিমবঙ্গের বড় সংখ্যক পর্যটন আয় ছিল বাংলাদেশি পর্যটকদের উপর। যেমন দার্জিলিং, গ্যাংটক, ডুয়ার্স, এই সব জায়গায় বাংলাদেশি পর্যটকদের রমরমা উপস্থিতি ছিল। বাংলাদেশি পর্যটকেরা কম বাজেটে বেশি দিন থাকতেন, যা স্থানীয় অর্থনীতির জন্য ছিল গোল্ডেন মাইনের মতো। কিন্তু এখন হোটেল, রিসোর্টে বুকিং কম, ট্রান্সপোর্ট ব্যবসাতেও বড় সড় ধস। ট্রাভেল এজেন্টরা বলছেন ব্যবসা প্রায় হারাতে বসেছেন। ইস্টার্ন হিমালয় অ্যাসোসিয়েশন বলছে আগে যেখানে 100 জন বাংলাদেশি পর্যটক আসতেন সেখানে নেমে দাঁড়িয়েছে মাত্র 20। যোগ বিয়োগের খেলার নামে জীবন, আর এক্ষেত্রেও কিছু ইকুয়েশন বদলে গেছে। গন্তব্যের অভিমুখ পাল্টে যাচ্ছে। বাংলাদেশিরা কি থেমে আছেন? না, বাংলাদেশি পর্যটকরা থেমে নেই। তারা ভ্রমণ পিপাসু। যেখানে ভারতের দরজা কঠিন বা বন্ধ, সেখানে তারা বেছে নিচ্ছেন থাইল্যান্ড, শ্রীলঙ্কা, নেপাল, মালয়েশিয়ার মতো জায়গা। এবং খুব কম খরচ, খুব সহজে ভিসা পাওয়ায় বাংলাদেশি পর্যটকরা এখন উড়ে যাচ্ছেন সেই সমস্ত গন্তব্যে যা ছিল একসময় কলকাতা, দার্জিলিং, শিলং, গ্যাংটক, কাশ্মীর, সিকিম, ভারতের বিভিন্ন দ্রষ্টব্যে। এবার একটু গভীর থেকে বিশ্লেষণ করব, কেন বাংলাদেশিরা এত গুরুত্বপূর্ণ। আমেরিকানরা 10 জন এলে বাংলাদেশি পর্যটক আসতেন 50 জন। কম খরচে, হাই ভলিউম এবং হাই ইকোনমিক ইম্প্যাক্ট। কলকাতা ছিল বাংলাদেশি পর্যটকদের জন্য অন্যতম গেটওয়ে। এখন সেই দরজা প্রায় বন্ধ। মেডিকেল ট্যুরিজম সামলাচ্ছিল বাংলার অর্থাৎ পশ্চিমবঙ্গের হাসপাতাল অর্থনীতি। আর গেল 1 বছরে এই সেক্টরেই সবচেয়ে বড় ধাক্কা বাংলাদেশি পর্যটক না আসায়। এখানেই দানা বাঁধছে বেশ কিছু আশঙ্কার। এই প্রবণতা যদি আরো 6 থেকে 12 মাস চলতে থাকে, তাহলে পশ্চিমবঙ্গের পর্যটন অর্থনীতি আরো কঠিন সময়ের মুখোমুখি হবে। হোটেল ব্যবসা, হাসপাতাল, ট্যুর অপারেটর সবাইকে নতুন বাজার খুঁজতে হবে। অনেকে ইতিমধ্যে তা করতে শুরুও করেছেন। আর সবচেয়ে বড় কথা, মানুষে মানুষে যে সম্পর্ক ছিল সেটা দ্রুত বদলে যাচ্ছে বা যেতে শুরু করেছে। আর এটাই এখানে সবচেয়ে বিপজ্জনক সিগন্যাল। তবে সংযোজন করতে হবে আরো কিছু তথ্য। বিদেশি পর্যটক এখানে বাড়ছে, সেটা সত্যিকার অর্থে ইতিবাচক দিক। তবে প্রতিবেশী বাংলাদেশি পর্যটকদের আসার প্রবাহ কমে গিয়েছে, যা অতীতের সব রেকর্ড ছাপিয়ে গিয়েছে। আর এই গল্প রাজনৈতিক বাস্তবতার, ভিসার বাধার আর মানুষের আস্থাহীনতার। কলকাতা অপেক্ষা করছে একদিন আবার বাংলাদেশি পর্যটকদের ভিড় জমবে, কিন্তু সেই দিন আর কত দূরে? আর তা নির্ভর করছে দুই দেশের কূটনীতি, ভারতের ভিসা এবং পারস্পরিক বিশ্বাস, এই 3টি গুরুত্বপূর্ণ জিনিসের উপর। আমরা প্রতিবেদনটি দেখলাম পরমাশিস। তাহলে এই প্রতিবেদন দেখেই কিন্তু কয়েকটা প্রশ্ন আমাদের সামনে আসতেই পারে পরমাশিস। তাহলে কেন বাংলাদেশের পর্যটক সংখ্যা 21 লাখের জায়গা থেকে কমে 17.5 লাখ অর্থাৎ 17.5 লাখে নেমে এলো? প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান এত চওড়া
কেন হলো? ভিসা কঠোরতার সিদ্ধান্ত কি সাধারণ মানুষকে স্বস্তি দিয়েছে? ভারত বিরোধী গোষ্ঠীর আগুনে কি ভুল নীতির কারণে ভুল নীতির কারণে আরো উস্কে গেল না? আচ্ছা, পরিসংখ্যানটা একটু তুলে ধরি। পরিসংখ্যান কি বলছে? পরিসংখ্যান বলছে 2024 সালের তথ্য, 17,50,165 জন বাংলাদেশি পর্যটক 2024 সালে ভারতে বেড়াতে এসেছিলেন। তার এক বছর আগে সেই সংখ্যাটি ছিল, অর্থাৎ 2023 সালে এই সংখ্যাটি ছিল 21,19,826 জনে। অর্থাৎ এই যোগ বিয়োগ করলে 4 লক্ষ বাংলাদেশি পর্যটক কমেছেন। এটা গত 10 বছরের মধ্যে সবচেয়ে বড় বাংলাদেশি পর্যটনের পতন। এদিকে প্রথম স্থানে থাকা যুক্তরাষ্ট্রের পর্যটক এসেছেন 18,04,586 জন। অর্থাৎ প্রথম এবং দ্বিতীয় স্থানের মধ্যে ব্যবধান 35 থেকে 40% বেশি। 5 আগস্ট 2024 পরবর্তী রাজনৈতিক উত্তাপে সবচেয়ে বড় অভিঘাত পড়েছে সাধারণ মানুষের উপর। হাসিনা মোদি বা আওয়ামী লীগ বিজেপি সম্পর্ক যতই ওঠানামা করুক, তার বোঝা বইছেন কিন্তু বাংলাদেশি সাধারণ পর্যটকরা এবং আমাদের ভারতের যারা বাংলাদেশি পর্যটক নিয়ে ব্যবসা করেন তাদের কাঁধে। কি বলবে? হ্যাঁ, এ তো বাস্তবিক। দেখো, মানে 23 সালে যে সংখ্যাটা এসছে, 24 সালে সেই সংখ্যাটা অনেকাংশে কম, খুব কম না, কম। কিন্তু সেই কমের মাত্রা, মানে সেই কমের যে মাত্রা, তার যে আর্থিক লেনদেন, তার যে ব্যবসা বাণিজ্য, সেটা তো ভারতের যারা বাংলাদেশি পর্যটক নিয়ে ব্যবসা করেন তাদের উপরে তো একটা বিরাট অঙ্কের ছাপ পড়েছে। হয়তো 4 লক্ষ কম দেখাচ্ছে, কিন্তু দেখতে হবে পর্যটকটা বেশি আসলে বেচা কেনা, ব্যবসা বাণিজ্যটা কিন্তু বেশি হয়। চিকিৎসা করাতে আসলে চিকিৎসা ভিসা তো দেওয়া হয়েছে, চিকিৎসা করাতে আসলে শুধু একটা সেগমেন্টে চলে যায়, মেডিকেল সেক্টর। কিন্তু পর্যটক তো তা না, অনেকটা বড় সেক্টরে তারা কেনাকাটি করে, থাকে, ঘুরে বেড়ান, সব ক্ষেত্রে এর একটা ছাপ পড়ে কম বেশি। তো এটা এটা বাস্তব চিত্র ছবি। এই ছবির খবর ভারত সরকারের কাছে যেমন আছে, বাংলাদেশ সরকারের কাছেও আছে। এবার ভারত সরকার হয়তো ভাবছে যে আমার দেশের যারা এই যে পর্যটন কেন্দ্রিক, এখন আমাদের রাজ্যও বলো কেন্দ্রও বলো, পর্যটন কেন্দ্রিক যে একটা শিল্প, তার যে একটা আর্থিক লাভ, তার যে একটা সুবিধা, সেটা কিন্তু বিজনেসম্যানদের কাছে সরকার থেকে বলা হচ্ছে যে এর একটা ছাপ, এর সুবিধা বিজনেসম্যানরা নিক। সেই জায়গায় দাঁড়িয়ে যদি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে কোনো একটা কারণে, নিরাপত্তা হোক, মানে ভারত বিরোধী বিদ্বেষের কারণে মানুষকে মনকে ইনজেক্ট করে দিচ্ছে না, বাংলাদেশ থেকে কলকাতায় চিকিৎসা করাতে যাব না, তো সেই ঘা মেটানোর বাস্তবচিত সিদ্ধান্তকে সরকার সেরকম ভাবে নিশ্চয়ই কার্যকারিতা দিয়ে, ভূমিকা দিয়ে, কূটনৈতিকভাবে সেটা নিরাপত্তা পর্যায়ে বৈঠক হতে পারে, সীমান্ত পর্যায়ে বৈঠক হতে পারে, রাষ্ট্র নেতাদের মধ্যে বৈঠক হতে পারে। কলকাতায় যে রিয়াজ হামিদুল্লাহ এসে একটি বণিক সভার অনুষ্ঠানে জানিয়েছেন যে সংখ্যাটা বেড়েছে, তার মানে তারাও সেটা নজর রাখছেন। এবং শুধু তাই নয়, আমি যতদূর জানি সাংস্কৃতিক এবং চলচ্চিত্র নির্মাণের ব্যাপারেও একটা সংযোগ স্থাপনের আবার নতুন ভাবনা চিন্তা চলছে। তো সেই জায়গা থেকে এটা দুদেশের দায়িত্বশীল সরকার এই যে একটা পদক্ষেপ নিচ্ছে, সেটা কূটনৈতিক ভাবে নিচ্ছে, পারিপার্শ্বিক ভাবে নিচ্ছে, ঐতিহ্যগত ভাবে নিচ্ছে, ঐতিহাসিক ভাবে নিচ্ছে, সেটা তো স্বাভাবিক। এবং দুদেশের রাষ্ট্রনেতারা বিদেশ মন্ত্রকে, দেশের পররাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টাও জানিয়েছেন, আমাদের বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিদেশ মন্ত্রকের আমাদের ভারতের মুখপাত্র জানিয়েছে যে কোনো একটা ইস্যুকে কেন্দ্র করে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থেমে যাওয়ার নয়, বরং এগিয়ে যেতে হবে। তারপরেও কথা থাকে, তারপরেও বাধা, প্রতিবন্ধকতা, কূটনৈতিক ঘাত প্রত্যাঘাত আসছে। এবার আমরা যদি একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করি এবং কারণগুলো অনুসন্ধান করি যে কেন বাংলাদেশি পর্যটকের সংখ্যা কমলো পরমাশিস, তাহলে 3টি কারণকেই মূলত আমি প্রজেক্ট করব বা করতে চাই। তার প্রধানতম কারণ ভিসা নীতির কঠোরতা। এই নীতিগুলোর মধ্যে আবার ক্লজ রয়েছে যে এই কঠোরতা প্রথম কারণের ক্ষেত্রে, যেমন 5 আগস্ট পরবর্তী সময় থেকে ভিসা যাচাই আরো কঠোর হয়েছে এবং অতিরিক্ত কাগজপত্র প্রয়োজন হচ্ছে এবং হঠাৎ বাতিল হওয়া ভিসা অ্যাপয়েন্টমেন্ট, মানে অর্থাৎ হঠাৎ ভিসা অ্যাপয়েন্টমেন্ট বাতিল হয়ে যাচ্ছে। সব মিলিয়ে মানুষ ভয় পাচ্ছেন। এজন্যই আমরা স্পষ্ট বলছি যে পর্যটক রোগী বা ছাত্র কেউ কাউকে রাজনৈতিক বলির পাঠা করা উচিত নয়। কারণ এক্ষেত্রে একটা স্বচ্ছতার প্রয়োজন। সবাইকে ভারত বিরোধী ভাবা বা সবাইকে জঙ্গি ভাবা বা সবাইকে আমাদের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য হুমকি ভাবা, সেটি আমার মনে হয় কূটনৈতিক দূরদৃষ্টিতার দিক থেকেও হয়তো অনেক ক্ষেত্রে, না হলেও কিছু কিছু ক্ষেত্রে কিন্তু প্রশ্নবিদ্ধ করে। দ্বিতীয় কারণ, আমি শুধু কারণগুলোই বলবো না, সঙ্গে আমারও কিছু বিশ্লেষণ
তুলে ধরবো, কারণ এক্ষেত্রে আমিও ভীষণভাবে স্পষ্ট। তুমি জানো যে আমি দীর্ঘদিন যাবৎ ভারত বাংলাদেশের মিডিয়ার সঙ্গে যুক্ত, এবং বাংলাদেশি পর্যটকদের নিয়ে আমার ব্যক্তিগতভাবে আগ্রহ রয়েছে, তুমি এটা ভালো করে জানো। এবং কলকাতায় যে কজন সাংবাদিক বাংলাদেশি পর্যটক নিয়ে কাজ করেন তাদের মধ্যে আমি সম্ভবত অন্যতম, যারা যে সরাসরি বাংলাদেশি পর্যটকদের কথা বলেন। এবং তুমি জানো যে 2024-এর 5 আগস্টের পর নানা প্রতিকূলতার মধ্যেও আমার শহর চওড়া ছিল যে কেন বাংলাদেশি পর্যটকদের ভিজিট ভিসা দেওয়া হবে না। দ্বিতীয় কারণ, হাসিনা পরবর্তী অস্থিতিশীল সময়ের প্রচার এবং অপপ্রচারের জোয়ার। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনের পর ভারতকে লক্ষ্য করে নানা আশঙ্কাজনক প্রচার চলেছে। এটা অস্বীকার করার মতো কোনো জায়গা নেই, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, উপেক্ষা করার জায়গা নেই। এতে সাধারণ মানুষ বিভ্রান্ত হয়েছে, এবং একই সঙ্গে বিভ্রান্ত হয়েছে ভারতের কূটনৈতিক মহলও, যারা সরাসরি এই ভিসার সঙ্গে ইনভলভ থাকে। এতে কি হয়েছে, এতে দুই পক্ষ থেকেই কিছুটা রিজেক্ট হয়েছে, কিছুটা সমঝে চলার নীতি নিয়েছে। বাংলাদেশের যারা আসতে চাচ্ছিলেন, যারা ভিসা, মেডিকেল ভিসা বা অন্যান্য ভিসা, যে ভিসাগুলো স্বাভাবিক আছে, তারা যেরকম ভাবে নিরুৎসাহিত হচ্ছেন, আবার অন্যদিকে দিল্লির পক্ষ থেকেও এই ভিজিট ভিসা স্বাভাবিক না করার ক্ষেত্রে তাদের কাছেও একটি খুব যৌক্তিক কারণ হিসেবে মনে করছেন। এক্ষেত্রে প্রচার মাধ্যম এবং অপপ্রচার, মিসলিডিং সমস্ত ইনফরমেশন, বা এটাকে বলো প্রোপাগান্ডাও একটা অন্যরকম দায়ী বলে মনে করা হয়, বা আমাদেরও বিশ্লেষণ তাই। তৃতীয় কারণটা হচ্ছে যে ঢাকায় দিল্লি বিরোধী স্লোগান আরো আগুন বাড়িয়েছে, যেটা আমি বারবারই বলছি যে দীর্ঘদিনের একটা পরিকল্পনা অনুযায়ী যে বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতাকে জাগিয়ে ভারতকে একটা জুজু বানিয়ে দেয়া, সেই প্রক্রিয়াটা কিন্তু গত শেখ হাসিনার সময় থেকেই শুরু হয়েছিল, তীব্র ভারত বিরোধিতা। এবং তুমি জানো যে শেখ হাসিনার শেষ যখন 2024 জানুয়ারিতে নির্বাচন হলো, তার আগে 2023-এর শেষ দিক থেকে বাংলাদেশের অভ্যন্তরে তীব্র ভারত বিরোধিতা শুরু হয়েছিল, অ্যান্টি ইন্ডিয়ান ক্যাম্পেইন শুরু হয়েছিল। সেটারও কিন্তু আমরা তীব্র বিরোধিতা করেছিলাম। প্রথম কলকাতা একাধারে যেরকম ভারতের অভ্যন্তরে বাংলাদেশ বিরোধী প্রচারণার তীব্র সমালোচনা করেছে, এবং একই রকম ভাবে বাংলাদেশের অভ্যন্তরে ভারত বিরোধিতার কঠোর সমালোচনাও কিন্তু সবসময় করে যাচ্ছে। এটাও কিন্তু অন্যতম কারণ বলে মনে হয়েছে। না, এটা তো বাস্তবিক বিষয়টা হচ্ছে যে বাংলাদেশ থেকে পর্যটকরা কলকাতায় আসছেন বা ভারতে আসছেন বিভিন্ন কারণে। সেখানে যদি কোনো ব্যক্তি স্বার্থ চরিতার্থ করার জন্য কোনো ইনফ্লুয়েন্সার, কোনো ইউটিউবার বা কোনো মিডিয়া তাদের টিআরপি বাড়ানোর জন্য ভারত বিদ্বেষী বার্তা ছড়ায়, সংবাদ, তথ্য, বিশ্লেষণ তুলে ধরে, তাহলে সে দেশের সাধারণ মানুষের মধ্যে কিন্তু ভারতের না আসার একটা প্রবণতার মানসিকতা তৈরি হলেও হতে পারে। বুঝছে যে হয়তো খরচ বেশি হবে অন্য জায়গায় যেতে, সেটা কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জন্য ক্ষতি সাধন করেছে। বাংলাদেশের সাধারণ মানুষের যেমন ক্ষতি সাধন করেছে, এবং ভারতের মাটিতে কলকাতা, দেশের উত্তর পূর্বাঞ্চলের সীমান্ত রাজ্যগুলো, সীমান্তবর্তী জেলাগুলো, সেখানকার অঞ্চলের বিজনেসম্যান যারা বাংলাদেশি পর্যটকদের আসার উপর নির্ভর করে তাদের ব্যবসা বাণিজ্য ত্বরান্বিত রাখে, চলমান রাখে, অবশ্যই ছাপ পড়েছে। তাহলে যে বৈরিতা প্রশ্নে যেসব মিডিয়া যে কথা বলেছে, সেই কারণে সেক্ষেত্রে ভারতের মিডিয়া, ভারতের কিছু মিডিয়া, ভারতের কিছু ইনফ্লুয়েন্সার, ভারতের কিছু ইউটিউবার বাংলাদেশ বিরোধী কথা বলে, আমি কথা বললে তবেই তো তুমি পাল্টা বল, এতে করে কিন্তু আমরা আমাদের নিজেদের পায়ে কুড়োল মেরেছি, নিজেদের ক্ষতি সাধন করেছে। কিন্তু রাষ্ট্রনায়করা, রাষ্ট্রনেতারা, কূটনীতিরা কিন্তু এই বিষয়টাকে গুরুত্ব দেয় না। তারা কি করে, তারা একটা প্রোটোকল মেনটেন করে এবং একটু সমঝে চলার, ধীর গতিতে বিষয়টিকে একটু খতিয়ে দেখার জায়গা নেয়। সেই জায়গা থেকে হয়তো বলতে পারো যে প্রথম কর্মসূচি বা প্রেক্ষাপট বা পরিস্থিতি দেখা, যে ভিসা নীতিটাকে একটুখানি আরোপ করা, একটু তলিয়ে দেয়। সেই ভিসা নীতির জন্যই তো মানে আসবে কি পর্যটন, সবার পর্যটকের, এখানে আমরা আলোচনা করছি পর্যটক কমে গেছে, পর্যটক কমে গেছে বলে আর্থিক ক্ষতি হয়েছে, কিন্তু সেই পর্যটক আসার যে মেন যে দোরগোড়া, সেটা হচ্ছে ভিসা। ভিসা নীতিতে যখন একটু বিষয়টাকে একটু ধীরগতিতে চলো, একটু খতিয়ে দেখো, আর একটু বাজিয়ে দেখো, এই পরিস্থিতিতে ওদেশের মানুষ এখানে না আসলে ভালো হয়, এরা এই জিনিসটা করেছে, যেটা করণীয়। কিন্তু এটা করলেও উচ্চ পর্যায়ের বৈঠক কিন্তু ক্রমান্বয়ে কম বেশি বিভিন্ন পর্যায়ে থেকে গেছে, যাতে কোনো রকম ভাবে আগামীতে আর ক্ষতি সাধন না হয়, তারই কিন্তু ফলশ্রুতি কিন্তু আমরা কম বেশি দেখতে পাচ্ছি। যেটা বিশেষজ্ঞরা বলছে একটু বেঁকিয়ে দেখছে, বেঁকিয়ে দেখার কিছু নেই। বাস্তবিক পরিস্থিতি হচ্ছে পড়শি দেশের সঙ্গে পড়শি দেশের মতন থাকলে উভয় পক্ষের লাভ, সেই কাজ কিন্তু অন্তর্বর্তী সরকার করছে, এটা বলে আমার ধারণা। শুধু অন্তর্বর্তীকালীন সরকারের কাজ নয়, পরমাশিস, কারণ ভিসা দিল্লির কাজ, আমাদের মোদী সরকারের কাজ, এটা ডক্টর, হ্যাঁ, সেটা তো এই পার্টি, ভিসা দেওয়াটা তো আমাদের পার্টির, অবশ্যই। একদমই তাই। সুতরাং আমি সামগ্রিকভাবে এই যে শুধু একজন বাংলাদেশি পর্যটক আসছেন না,
এক্ষেত্রে শুধু আসছেন না, শুধু এই যে না আসার সংখ্যাটা কমে গেছে, সেই সংখ্যাটা কমে গেছে ঠিক, কিন্তু তার ধাপে ধাপে গত 15-16 মাস ধরে এই ইম্প্যাক্ট কিন্তু সামগ্রিকভাবে পড়েছে। দেখো, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, মালদা, জলপাইগুড়ি, বিস্তীর্ণ সীমান্ত এলাকার অর্থনীতির যে চাকা, সেই চাকা কতগুলো ইনগ্রিডিয়েন্টস এর, মানে যেখান থেকে চাকা ঘোরার জন্য যে ফুয়েল, যে রিসোর্স, তার মধ্যে অবশ্যই অনস্বীকার্য বাংলাদেশি পর্যটক, বাংলাদেশ থেকে আসা মানুষ। অবশ্যই। এবং তোমায় আমি দায়িত্ব নিয়ে বলে রাখছি, এই যে মানুষের এক কথায় পেটে লাথি পড়েছে, আমি তোমার উপরে নির্ভরশীল, তুমি আমার কাছে আসতে পারছো না, আমি ক্ষতি সাধন হচ্ছে, এর ইম্প্যাক্ট কিন্তু আমাদের দেশের নির্বাচনেও, কিন্তু বিধানসভা নির্বাচনে মূলত পশ্চিমবঙ্গে পড়বে, আমি এখনই বলে রাখি। এবং তুমি তোমার মনে আছে, দর্শকরাও হয়তো আমাদের যারা দেখেন, আমরা সীমান্তে আমরা গিয়েছিলাম বনগার একজন জনপ্রতিনিধি, যদি ভুল না হয়, গোপাল শেঠ, তিনি সরাসরি দাবি তুলেছিলেন যে এইটি সামগ্রিকভাবে এবার বিধানসভা নির্বাচনেও পড়বে এবং সেটি পড়তে বাধ্য। ইতিমধ্যেই বাংলাদেশ ইস্যু নিয়ে হুলস্থুল আমরা এর আগে সেগমেন্ট করেছি, কিন্তু সরাসরি এই ভিসা প্রক্রিয়া, বাংলাদেশি পর্যটকরা না আসার যে একদম ব্যাড ইম্প্যাক্ট, তুমি জানো যে আমরা যে এলাকায় বাসিন্দা, সেই এলাকায় একটি বড় মোবাইলের দোকানে আমি গত কয়েকদিন আগে গিয়েছি, আমাদের এক বন্ধুর দোকান, আমি নামটি দিচ্ছি না কারণ তার প্রাইভেসি কনসার্ন। সেখানে হয়তো তার পরিসর কম, তিনি হয়তো তার একটি এলাকাতে হয়তো খুব 10 থেকে 15 হাজার তার নিজস্ব খদ্দের বা মানুষের সামনে বড় দোকান, ব্যবসায়ী, তুমি হয়তো তাকে চেনো। আমাকে বলছে যে চলতি এই আইফোন 17 সিরিজের ক্ষেত্রে একটা আইফোন সিরিজের মোবাইলও ওই মোবাইল বিক্রেতা বিক্রি করতে পারেন। এবং এই তথ্য আমি বললাম, কেন এই অবস্থা হয়েছে? বলছে যে বাংলাদেশি পর্যটকরা আসছেন না, কারণ বাংলাদেশি পর্যটকরা এখানে এলে আমাদের এখানে, এবং শুধু তাই নয়, উনি বলছে যে এখানে ফ্ল্যাট কেনা বেচা এবং জমি কেনা বেচা সেগুলো কম হচ্ছে, কারণ বাংলাদেশি প্রচুর মানুষ এখানে আসেন, এসে থাকেন, তাদের আত্মীয় স্বজন এসে থাকেন, অথবা তাদের আত্মীয় স্বজনের জন্য এখানে হয়তো কারোর পড়াশোনার জন্য, কারোর ছেলে মেয়ে এখানে পড়াশোনা করছে, তার জন্য হয়তো থাকা, ফ্ল্যাট ভাড়া নেয়া, ফ্ল্যাট স্থানীয় লোকেরা করছেন, কিন্তু ফ্ল্যাট গুলো ভাড়া থাকছেন হয়তো বাংলাদেশি স্টুডেন্টরা। কারণ তুমি জানো, রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি সহ আমাদের এই অঞ্চলে প্রচুর সংখ্যক অনেক বেসরকারি ইউনিভার্সিটি আছে, রয়েছে, যে এই সমস্ত ইউনিভার্সিটি গুলো প্রচুর সংখ্যক বাংলাদেশি স্টুডেন্টরা এখানে এসে পড়াশোনা করেন, এবং তারা কিন্তু এখন আসছেন না। এই যে অর্থনীতির চাকা, মানে এটা হচ্ছে অর্থনীতির এটা তো একটা সার্কেল, এই অর্থনীতিটা কিন্তু এখানে ওই যে হার্টে ব্লকেজ হয়ে যাওয়ার মতো একটা ভেইনে। তো এই ব্লকেজটা কিন্তু এই ভিসার বিষয়টি আমার মনে হয় অনেক বেশি যদিও সংবেদনশীল, কারণ অনেকে যারা নীতি নির্ধারণ তারা হয়তো বলছেন এই ভিসা পরিস্থিতিতে কঠোর করার মধ্য দিয়ে হয়তো দিল্লির পক্ষ থেকে ঢাকাকে একটা বার্তা দেওয়া হচ্ছে যে না, আমরা পারি, বা কেউ বলছেন যে না, ঠিক আছে, এটাই ঠিক আছে। কিন্তু সামগ্রিকভাবে ভেবে দেখতে হবে যে 14-15 মাস হয়েছে, আর কত এখন হয়তো, কারণ সামগ্রিক অর্থে যে আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক রয়েছে, সরকারের কাছে তার থেকে বেশি স্ট্যাটিস্টিক রয়েছে, কারণ সরকার সরাসরি রেভিনিউ তারা নিচ্ছেন, প্রত্যেকটা ট্রানজেকশনে তারা রেভিনিউ পান। স্বাভাবিকভাবে এই বিষয়গুলো আস্তে আস্তে করে আমাদের নীতি নির্ধারক যারা আছেন তারা অবশ্যই দেখবেন, অবশ্যই দেশের নিরাপত্তা, দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা সবার আগে, কিন্তু আবার সঙ্গেই যে অভ্যন্তরীণ নিরাপত্তার কথা বলে প্রকৃতভাবে কোনো সত্যকে আড়াল না করা হয়, এবং প্রকৃতভাবে যাতে কোনো রাজনৈতিক দৃষ্টিভঙ্গি চাপিয়ে না দেওয়া হয়, সেটাও কিন্তু এই সরকারেরই দায়িত্বশীল ভূমিকারই অংশ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন প্রথম কলকাতায় আমি সুব্রত আচার্য, এবং আমার সঙ্গে প্রতিদিনকার মতো আলোচক বিশ্লেষক পরমাশিস খসড়াই। প্রতিদিনকার মতো আজকেও আমার আহ্বান থাকবে, এই ভিডিওর কোন অংশের সঙ্গে বা পুরো ভিডিওর সঙ্গে আপনার সহমত বা দ্বিমত থাকতেই পারে, সেটি মন্তব্যের কলামে আপনারা লিখে জানাতে। একই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে নিজেদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেবেন, কারণ যত এই ভিডিওটি ছড়াবেন ততই ভারত বাংলাদেশের মধ্যে সুসম্পর্ক সুদৃঢ় হবে। এবং এই চ্যানেলে নতুন এলে অবশ্যই পুরনো 1-1.5 বছর বা 2 বছরের পুরনো ভিডিও দেখে যদি চ্যানেলটি ভালো লাগে, চ্যানেলটি লাইক বা সাবস্ক্রাইব করবে। আমাদের প্রত্যেক দিনকার ভিডিও আমাদের নিয়মিতভাবে আমরা ইউটিউব এবং ফেসবুকেও আপলোড করে থাকি, তাই দেখার আমন্ত্রণ রইল। পরমাশিস, তোমাকেও অনেক ধন্যবাদ, তুমি মূল্যবান সময় দিয়ে আমাদের দর্শকদের কাছে মূল্যবান বিশ্লেষণ তুলে ধরলে, তোমার প্রতি গভীর কৃতজ্ঞ। প্রিয় দর্শক, এই যে আমরা এত সময় কথা বলছি, একজন ভারতীয় নাগরিক হিসেবে কিংবা বাংলাদেশি আপনারা পর্যটক যারা আসতে পারছেন না, আমরা ঠিক এই মুহূর্তে মানে ভারতীয় নাগরিক হিসেবে আমরা ঠিক কার পক্ষে দাঁড়াচ্ছি? একজন ডায়াবেটিক্স রোগী কলকাতায় ডাক্তার দেখাতে পারবেন না? একজন বাংলাদেশি গবেষক কলকাতার কোনো বিশ্ববিদ্যালয়ে আসতে পারবেন না?
কোনো নবদম্পতিরা তারা পরিণয়ে আবদ্ধ হওয়ার পর দার্জিলিং, দীঘা কিংবা সিকিম প্ল্যান করেছেন বা গোয়াতে যেতে চাইছেন, তারা আসতে পারবেন না? এই প্রশ্ন কিন্তু এখন অনেক বড়। আর এই সংখ্যা পতন, অর্থাৎ এই 4 লক্ষ কমে যাওয়া, এই পতন পরিষ্কার করছে এতে এই সাধারণ মানুষগুলোই ভুগছেন। আর এজন্য আজকের যা বার্তা সেটি হচ্ছে, রাজনৈতিক দ্বন্দ্ব যাই হোক, ক্ষমতার লড়াই যাই হোক, দুই দেশের জনগণকে দূরে রাখা একদমই ঠিক হবে না। যোগাযোগই কূটনীতির প্রথম এবং শেষ সেতু। প্রিয় দর্শক, শেষ করব 2-4টি লাইন বলে। বাংলাদেশ ভারত সম্পর্কের ইতিহাস বলছে এই দুই দেশ রাজনৈতিক তিক্ততা দেখেছে, আবার উষ্ণতাও দেখেছে, কিন্তু 2024 সালের সংখ্যাগুলো একটাই সতর্ক করে দিচ্ছে যে সম্পর্ক শুধু সরকারে নয়, বরং মানুষে তৈরি হয়। এবং এই যাতায়াত কমলে দুই দেশের ভাবমূর্তি যেমন ক্ষতিগ্রস্ত হয়, তেমনি ক্ষতিগ্রস্ত হয় সাধারণ মানুষের জীবনও। আজ অজিত দোভাল বা খলিলুর রহমানের বৈঠক কিংবা জয়শঙ্করের নতুন বার্তা, 16ই ডিসেম্বরে মুক্তিযোদ্ধাদের কলকাতা সফর, সবকিছুই দেখাচ্ছে দিল্লি ঢাকার সম্পর্ক আবার উষ্ণতার দিকেই এগোচ্ছে। কিন্তু সেই সম্পর্কের আসল পুনর্জন্ম হবে সেদিনই, যেদিন বাংলাদেশি পর্যটকদের সংখ্যা আবার বাড়বে। কারণ পরিসংখ্যানের ভাষাই বলে দিচ্ছে মানুষই সম্পর্কের সবচেয়ে শক্তিশালী কূটনীতিক। প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো বিষয় নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই নিরাপদে থাকুন। নমস্কার। নমস্কার।